অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো গোষ্ঠীকে রাজনৈতিক ফায়দা দিয়ে গিয়ে সরকার যেন বিতর্কিত না হয়ে পড়ে। সকালে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত দলীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। রোববার জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে সংস্কার নিয়ে দলগুলোর কাছ থেকে মতামত চাওয়ার পদ্ধতির সমালোচনা করেন তিনি। যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হ্যাঁ বা না বলুন, কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। সংস্কারকে ইস্যু বানিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিতর্কের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চ্যাপ্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন এই নেতা। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্বৈরাচার ফিরে আসা ঠেকাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। তারেক বলেন, মতের পার্থক্য থাকলেও গণতন্ত্র রক্ষায় একসাথে বসে আলোচনার মাধ্যমে সৃষ্টি সমস্যার সমাধান করতে হবে। এ সময় তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। ইউসুফ আলীর রিপোর্ট। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত সরকার জনরোষে পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ। তারেক রহমান বলেন, সংস্কার হচ্ছে এমন একটি চলমান প্রক্রিয়া, দেশের স্বার্থে যে কোনো সময় যে কোনো বিষয়ে সংস্কার করা যাবে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 2-2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে, সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। ভিন্ন মত থাকলেও স্বৈরাচার বিরোধী ঐক্য ধরে রেখে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এদিকে শাহবাগে প্রতিবাদ সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া হবে না। একই সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক রাজনীতিতে অন্য কোনো স্থান থেকে হস্তক্ষেপ না করার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি করে দেন। যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতারা। এ সময় তারা বলেন, আহতদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না। এ সময় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিতে চাই তাহলে আমাদের প্রায় 2000 ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে হবে। এই বাংলার মাটিতে এই খুনি হাসিনার, এই আওয়ামী লীগের চালানোর এই বাংলার মাটিতে জায়গা হবে না। সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো বাংলাদেশে হলো না। আমরা দেখতে পেলাম 24-এর পরে বিভিন্ন মহল আবার পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি তাকে বলতে চাই, আপনারা নতুন করে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। যদি কোনো ষড়যন্ত্র করেন, আমরা সেই ষড়যন্ত্র রুখে দিতে বাধ্য হবই। আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলেন, বিগত সময়ে যারা কথাগুলো বলেছেন, তারা প্রকাশ্যে যদি আগামী 48 ঘন্টার ভিতরে মিডিয়াতে যদি ক্ষমা না চান, আমরা আপনাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। এ সময় দলটির মুখপাত্র ফারুক হাসান জানান, বর্তমান সরকার 5 বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না। এদিকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা হাসিনার সময় বলেছি, হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। এখনো বলতে চাই, এই দুজন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে সংলাপে বসে কমিশন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে সব পক্ষের মধ্যে ঐকমত্য নিয়ে আসতে এই আলোচনা যা জাতির এগিয়ে যাবার পথ খুলবে। আবু সাইদ উপর রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে নানান মতামত ও সুপারিশের ভিত্তিতে আলোচনা করতে গেল 5 মার্চ 38 দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান জাতীয় ঐকমত্য কমিশন। আর এরই ধারাবাহিকতায় জামাতের পক্ষ থেকে 31 দফা সুপারিশ দেওয়ার পর এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টির সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে সব পক্ষের মধ্যে ঐকমত্য নিয়ে আসতে এই আলোচনা। আপনারা আন্তরিকভাবে যেই
মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। বৈঠক শেষে সংবিধানে ইসলামের স্পষ্ট বিধান বিরোধী কোনো আইন করা যাবে না উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান খিলাফত মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের। ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না, এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। আমরা বলছি ফেসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান রাষ্ট্র সংস্কারের দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক শাসনহীনতা শৃঙ্খল থেকে বের হওয়া সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। ফ্যাসিবাদের দংশনের মধ্য দিয়ে ছাত্র জনতার যেই দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে এবং ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমরা দেখছি যে এই সরকারকে আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে উদ্যোগ নেয়ার আমরা দৃষ্টান্ত দেখছি। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গেল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। জামাত সহ 16টি রাজনৈতিক দল বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার ভিত্তিতে চলছে আলোচনা। আগামীকাল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে। আবু সতপু, মাই টিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব। গত 1 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে 3,02,266টি। তার মধ্যে নিষ্পন্ন হয়েছে 1,79,926টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসাবে 2011 থেকে অদ্যাবধি 4,02,308টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুন মাসের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে। গণমাধ্যমগুলো কালো টাকা আর দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। কমিশন 20 দফা সুপারিশে শক্তিশালী জাতীয় একটি সম্প্রচার কমিশন গঠন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করেছে। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত বছর 18 নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশন গঠনের 4 মাস পর সারা দেশে 1400-র বেশি মতামত পর্যালোচনা করে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 20টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দেয় কমিশনটি। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন প্রধান জানান, গণমাধ্যমগুলো জনস্বার্থে না হয়ে কালো টাকা আর ক্ষমতাসীনদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হয়ে পড়ে। এই জন্য গণমাধ্যমগুলোকে পাবলিক লিমিটেড করার পাশাপাশি ওয়ান হাউস ওয়ান মিডিয়া করার প্রস্তাব কমিশনের। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছে। যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যে ক্ষমতা, যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে, তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার, যোগ সাদস্য স্থাপন করা দরকার, যোগাযোগ স্থাপন করা দরকার। কমিশন সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সুরক্ষা আইন করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা বাস্তবায়নেও সুপারিশ করে জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়নে এন্ট্রি লেভেলের গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ নবম গ্রেডের সমান বেতন ও ঢাকা ভাতা চালু করতে হবে। যে সাংবাদিকদের নিরাপত্তা দরকার, সাংবাদিকরা নিরাপত্তার হুমকি, সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেই জন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য করেছি। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে।
বিটিভি রাজনৈতিক দলের পুনর্বাসন কেন্দ্র হয়ে পড়েছে, তাই বিটিভি, বেতার কিংবা বাসসহ সরকারি গণমাধ্যমগুলোকে স্বায়ত্তশাসনের আওতায় নিয়ে জাতীয় একটি সম্প্রচার সংস্থা ও স্বাধীন গণমাধ্যম করার সুপারিশ করা হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ আয়োজন। যানজট যেন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। প্রায় প্রতিদিনই যানজটে পড়ে নষ্ট হয় কর্মঘণ্টা। আর এই যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব বাসগুলো। ঈদকে কেন্দ্র করে এই ফিটনেসবিহীন গাড়িগুলো শুধু রাজধানী নয়, সারা দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী জুড়েই চলছে গণপরিবহনে নৈরাজ্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে ফিটনেসবিহীন লক্কর-জক্কর বাসগুলো। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর অনুমতি না থাকলেও তা মানছেন না বাস মালিকরা। দেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ, সেই সঙ্গে সড়কের যানজট যেন এখন নিত্যচিত্র। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য মতে রাজধানীতে চলাচলকারী ৭৪ কোম্পানির মধ্যে ৩৬টি কোম্পানির গাড়ি সড়কে চলাচলের অযোগ্য। রাজধানী ঢাকার বিশৃঙ্খল গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, লক্কর-জক্কর বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন চালু করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মহানগরীর ২০ বছরের পুরনো বাস মে মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগাম প্রস্তুতি হিসেবে ঢাকার সব রুট বিলুপ্ত করে ৯টি রুটে ৯ রঙের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনাও দেয়া হয়েছে। তবে সরকারের এমন নির্দেশনার অপব্যবহার করে নতুন উন্নত বাসের বদলে ২০ থেকে ৪০ বছর যাবৎ নগরীতে চলাচলরত মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর ফিটনেসবিহীন বাস রাতারাতি গোলাপি রং করিয়ে চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর। সারা বাংলাদেশে লক্ষ্য করছি প্রায় ৩ থেকে ৪ লাখ ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করছে। উপরে কেবল লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করলে অথবা পিঙ্ক কালার রং ধারণ করলেই এটার যাত্রী সেবার মান উন্নত হয় না, এটার আসনের অবস্থাও উন্নতি হয় না, এবং ভেতরে যাতায়াতের যে নারকীয় পরিবেশ সেখান থেকে আমরা আসলে কোনোভাবে মুক্তি পাচ্ছি না। এদিকে সড়ক দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর গাড়িগুলোকে দায়ী করছেন যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট গাড়ি যেগুলো হয়তো ঢাকা শহরের ভিতরে চলতো সেগুলো দেখা যাচ্ছে নিয়ে বেরোয় চলে যাচ্ছে, এবং এই গাড়িগুলোর চালকরা কিন্তু আসলে মহাসড়কের চালাতে অভ্যস্ত না। দ্বিতীয় হচ্ছে গাড়িগুলো লং জার্নির জন্য ফিট না। যানজট মুক্ত জনবান্ধব সড়কের জন্য বাস রুট ফ্রাঞ্চাইজিস ব্যবস্থা আনার পরামর্শও দেন তিনি। শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজিতে যেতে হবে, কারণ আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটাকে নষ্ট করার জন্য আমার মনে হয় বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, এবং তার মধ্যে নতুন করে দেখা গেলো এই পুরনো সিস্টেমেই পুরনো গাড়িকে আমরা রংচং করে চালাচ্ছি কাউন্টার বেস, বাট এটা বেশি দিন থাকবে না। দেখা যাবে যে এখনই কিন্তু দেখা যায় একই রুটে অন্য যানবাহনের সাথে তাদের প্রতিযোগিতা থাকছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গণফোরাম। এতে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। এ সময় দলটির অন্যান্য নেতারাও ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। সারা বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসরায়েলি নামক একটি বিস্ফোরককে পৃথিবীর থেকে আমরা উচ্ছেদ করে দেব, নিশ্চিহ্ন করে দেব। ঈদের এখনো 10 দিন বাকি থাকলেও জমে উঠেছে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে সব ধরনের বিপণী বিতান। অভিজাত শপিং মলগুলো ক্রেতাদের পদভারে বেশ জমজমাট। সব বয়সের মানুষের সরব উপস্থিতি জানান দিচ্ছে আসছে ঈদের খুশির ঈদ। তবে অতীতের মতো প্রতিবেশী দেশের আলোচিত কোনো চরিত্রের পোশাকের আধিপত্য এবার নেই বললেই চলে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট।
পবিত্র রমজানের মাঝামাঝি যখন অতিক্রান্ত তখন প্রতি বছরের মতো এবারও রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে ঈদের বাজার ও কেনাকাটা। ঈদ মানেই একরাশ খুশি, রাশি রাশি আনন্দ, আর তা ধনী থেকে গরিব প্রায় সর্বত্রই সম্প্রসারিত। নিউ মার্কেট এলাকার চিত্র এটি। এখানে ঈদকে সামনে রেখে জমজমাট সব ধরনের বিপণী দোকানগুলোতে ক্রেতাদের পদভারে যেন মুখর। পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় আর বর্ণিল করে তোলে রকমারি ডিজাইন, বাইরের রঙের কাপড় ও নকশায় বানানো পোশাক। তা শিশু থেকে বয়োবৃদ্ধ যে কোনো বয়সের হোক না কেন ছুটে আসছেন ঈদের বাজারে। ঈদ মানে তো একটা আনন্দ, তো সবারই কেনাকাটার জন্য আমরা নিউ মার্কেটে আসি যাতে একটু কমের মধ্যে পাই। তো এবছর দেখতেছি সবকিছুর দাম অনেকটা বেশি। মেয়েদের তো শখই কেনাকাটা করা, তো কেনাকাটা করতে আসবে না, তো ঈদ বছরে একটা দিন তো সবাই কেনাকাটা করতে চায়। মূলত ঈদের কেনাকাটা করার জন্য আছে, আত্মীয়স্বজনের জন্য, পরিবারের জন্য কিছু কেনাকাটার জন্য আসছে। ধনীদের জন্য স্বর্ণালঙ্কার পছন্দনীয় হলো অপেক্ষাকৃত মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্রের জন্য ফুটপাতের গহনা ও কাচের চুড়ি পছন্দনীয়। আমার জন্য কিনতে আসছি, হাজবেন্ডের জন্য, বাচ্চার জন্য, তো এখন শুধু আমার জন্য কেনাকাটা করছি। বয়সের সাথে সাথে আমাদের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য আসলে শপিংটা প্রতি বছরে আসলে করি, এটাই আমাদের জন্য আনন্দ আর কি। দেখা যাচ্ছে বড় বড় মার্কেটে গেলে দুই একটা কালেকশন দেখতেছি, ভালো লাগতেছে না, কিন্তু প্রাইস বেশি। আর এখানে হচ্ছে প্রাইসও কম, প্লাস হচ্ছে আপনার কালেকশন বেশি। পূরণ হয় এখন থেকে বেচে কিনা যে 10 দিন আছে, এই আমাদের খুচরা দোকানদার এখন থেকে বেচে কিনা হবে। সামনে যে কদিন আছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সামনের দিনগুলো আমাদের ভালো যাবে ইনশাল্লাহ। রমজানের রোজা শেষে আসছে খুশির ঈদ, আর তাই তো রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত এমন কোনো জায়গা নেই যেখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তরা কাপড় কেনাকাটা করতে ছুটে যাচ্ছেন না। তবে সকলের প্রত্যাশা একটাই, সাধ্যের মধ্যে থেকে কেনাকাটা করে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করা। নিউ মার্কেট থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা।